কেমন আছো এখন? কিভাবে তোমার টাইম কাটাচ্ছ এখন? ভালোই আছি, ভালোই থাকবো, যতক্ষণ বেঁচে আছি ভালোই থাকি। ভালো না থাকার কোনো কারণ নেই, যদিও বা অনেক রকম আমরা জানি খারাপ সময় দিয়ে সারা বিশ্ব গেছে। খারাপ সময় ভাবলেই খারাপ সময়ের মধ্যেও ভালো থাকা যায়। সময় সব সময় যে ভালো থাকবে মন্দ থাকবে সেটা তো আমাদের হাতে নয়, কিন্তু আমাদের ভালো থাকাটা আমাদের হাতে। তো আমি ভালোই আছি। আচ্ছা, তোমার প্রচুর ভক্ত রয়েছে, তারা জানতে চায় মানে তুমি কি এখানে কলকাতাতেই তোমার বড় হওয়া? হুম। যদি আমি টেকনিক্যালি বলি, আমার ছোটোবেলাটা কাটে মানে খুবই বছর দুয়েক ধরে, ছোটোবেলায় বছর দেড়েক কাটে কানপুরে, তারপর শিলিগুড়ি হয়ে আমি, হ্যাঁ, মানে যখন থেকে জ্ঞান আছে আমি কলকাতায় আছি। মানে স্কুলিংটা তোমার এখানে, স্কুলিং কলেজ সব কিছু এখানে? তো তোমার যে স্কুল কলেজের যে লাইফে সেই সময়কার যে বন্ধুরা ছিল, তাদের সঙ্গে তোমার এখন তো তোমার জীবনটা একটু পাল্টেছে, তোমার এখন ব্যস্ত জীবন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়? দেখো, আমার একটুখানি কি বলবো, আমি খুব একটা কমন আনসার দেবো কিনা আমি জানি না। কমন আনসার না, যা সত্যি ঘটনা হয়েছে সেটাই তোমার সঙ্গে শেয়ার করতে পারি। আমার ছোটোবেলাটা খুব একটা, অন্যদের ছোটোবেলা যেরকম লোকে ফিরে পেতে চায়, আমি খুব একটা ফিরে পেতে চাই না, কারণ আমার ছোটোবেলাটা খুব একটা দুর্দান্ত ছোটোবেলা ছিল না। বলতে পারি কিছুটা ডার্ক ছোটোবেলা ছিল, খুব একটা আনন্দের ছোটোবেলা ছিল না। যেরকম শৈশব লোকেদের আনন্দে কাটে, অনেক আদর যত্নেতে কাটে, বা অনেক খেলাধুলো করেছি অবশ্যই, কিন্তু খুব একটা ওটা আমার খুব একটা, আমার ছোটোবেলাটাই আমার কাছে খুব একটা মেমোরেবল নয়। হ্যাঁ, স্মৃতি ছোটোবেলার আমার যা আছে মোস্টলি কিছুটা ডার্ক স্মৃতি আছে, যেগুলো আমি রাখতে চাই না। অবভিয়াসলি আই থিঙ্ক ইন পজিটিভই আমি থাকতে ভালোবাসি, কারণ পজিটিভই সবাই থাকতে ভালোবাসে আমার বিশ্বাস। তো সেই হিসেবে ছোটোবেলার আমার খুব একটা, যেহেতু মেমোরিটা খুব একটা ভালো নয়, সেই জন্যে আমার ছোটোবেলার যারা যারা আনুষঙ্গিক আমার আশপাশ ছিল, তাদের সঙ্গে আমি খুব অ্যাট্যাচড আমি বলতে পারবো না। আমি যে খুব ডিট্যাচ তা নয়, কয়েকজন বন্ধু আছে, তারা আমার স্কুলের বলা যায় বেস্ট ফ্রেন্ডস টাইপ হয় না, কিছু সার্কেল আছে, তারা আছে। কিন্তু প্রচণ্ড যে আমরা সারাক্ষণ দেখা করি, মিট করি তা নয়। একজন দুজন ছাড়া খুব একটা যে আমার তাদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগে আছি তা নয়, সত্যি কথা বলতে। সেটা কে কীরকমভাবে নেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার সত্যটা যদি আমি তোমায় ব্যক্ত করতে চাই, সেটাই সত্যি যে আমি খুব একটা যোগাযোগে কারোর সঙ্গে ছোটোবেলার স্কুল, ছোটোবেলার বন্ধুরা, ছোটোবেলার যত রকম স্মৃতি আছে তার সঙ্গে যে খুব একটা আমি অ্যাটাচড আছি তা নয়। তোমার যেটা ডার্ক সেটা ভুলে যাওয়া ভালো, মানে বেটার। যেটা তুমি লিভ করছো, এত মানুষ তোমার চিনেছে, এরকম জায়গায় রয়েছে, এটাই তোমার থাকুক, শুভকামনা থাকবে আমার তরফ থেকে। তোমার বাড়িতে তুমি কাদের মানে কে কে আছেন? আমার বাড়িতে বাড়ি বলতে আমি সেরকম হ্যাঁ, আমার যেখানে বসত বাড়ি সেখানে আমি, বাবা মা, আমার ওয়াইফ, আমি থাকি, এটাই। আচ্ছা, মানে আমরা সাধারণত হিরোদেরকে দেখি গ্ল্যামারাস হয়, স্টাইলিশ হয়। তুমি তো সিঙ্গার হিসেবে, মানে যত আমাদের এখানকার বাংলার অন্তত সিঙ্গার এসছে সবচেয়ে বেশি স্টাইলিশ, এত গ্ল্যামারাস কীভাবে? মানে তুমি কি মেনটেন করো কিছু, মানে কোনো জিম যাওয়া বা মেনটেনেন্স স্কিনের বা চর্চা, যেটা দেখে মনে হয় না যে আমি জিম যাই। কোনো দিনই জিম যাওয়া হয়নি সেরকম মতন। জোর করে আমাকে কিছু বন্ধুবান্ধব বা আমার বাড়ির থেকে, পরিবার থেকে বাবা মা বলে যে একটুখানি শরীর, মানে একটুখানি চেহারাটা ভারী হয়ে যাচ্ছে। খেতে ভালোবাসি ন্যাচারালি, আর আমাদের পারিবারিক জেনেটিক্যালি আমরা একটুখানি হেলদি। তো সেই জন্যে অনেকবার চেষ্টা করা হয়েছিল আমাকে জিমে দাখিল করার। ওই মাসখানেকের বেশি কখনোই হয়ে ওঠেনি। মাসখানেকটা আমি বেশি বলছি, মানে এরকমও হয়েছে 2-3 দিন থেকেছি। আমার ব্যান্ডে যখন বাজাতাম তখন তারা সবাই যেত। আমি একটা শবাসনটা খুব ভালো করতাম, তখন শুয়ে থাকতাম বেশি। মানে আমার জিম আর আমি খুব একটা জেল করে না, মানে শারীরিক এক্সারসাইজটা আমার সঙ্গে খুব একটা জেল করে না। আর তোমার যদি মনে হয় যে আমি গ্ল্যামারাস হিরোদের মতন বা যাই হোক, আমি সেটা নিশ্চয়ই সেটা অ্যাকসেপ্ট করছি। আমি তুমি বলছো, আমি মানছি।
সেটা তার যে দেখছে তার ওপর। হয়তো ভালোবাসা থেকেই তুমি বলছো, আমি মনে করি। আর আমারও সেটা মনে হয়, জেনারেলি যদি কাউকে ভালো লাগে দেখতে, হয়তো তার সঙ্গে যার ভালো লাগছে তার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক হয়, যেখানে কিছু এমিশনস হয়। কেন মানে লম্বা মোটা রোগা বেটে কালো ফর্সা, নাক বোচা, কি মুখ উঁচু, কি কোন সংজ্ঞা আছে ভালো দার্শনীয় ভালো লাগার, সেটা তো আমার জানা নেই, আর সেটা সেরকম কোনো মাপকাঠি নেইও। অ্যাকচুয়ালি যাদের আমাদের দেখতে ভালো লাগে বা মনে হয় ভালো লাগছে বা ভালো মনে হচ্ছে, বোধহয় তাদের সঙ্গে একটা কিছু এমিট করে, বোধহয় তাদের সঙ্গে, মানে আমি যাদের ভালো লাগে আমার সেই হিসেবে বলতে পারি তাদের ভালো লাগে, কেননা তাদের থেকে কিছু একটা জ্যোতি বললে বেশি বলা হবে হয়তো, বা কিছু ভাইব্রেশন এমিট করে, কিছু ধ্বনি এমিট করে, বা কিছু জিনিস এমিট করে, যেগুলো আমরা ভাষায় বোঝাতে পারবো না। সেই জিনিসগুলো আমাদের দার্শনীয় বা নিজেদের মনকে ভালো লাগায়। হয়তো তোমার কাছে আমি সেরকম একজন, যে আমাকে দেখলে ভালো লাগে। হ্যাঁ, বলেছে, অনেকেই বলেছে, মিথ্যে কথা বলে লাভ নেই, অনেকেই বলেছে। আমি তো সত্যি অভিনয় জগতের মানুষ না যে আমি একজন দার্শনীয় লোক, তা তো নয়। আমরা পর্দার পেছনে কাজ করার জেনারেলি আমাদের কথা। তো সেই হিসেবে মানুষ যখন আমি লাইভ শো করতে যাই, হাজারের লোক, কখনো লাখে লোক থাকে, মানে ঈশ্বরের আশীর্বাদে থেকেছে। তো বা আমায় টিভি রিয়ালিটি শোজগুলোতে ডাকা হয়, কখনো আমি কিছু সিরিয়ালস বা সিরিয়াল করেছি, যেখানে আমাকে প্রডিউসার বলেছে টিআরপি বাড়ানোর জন্য আমাকে নেওয়া হচ্ছে, যেখানে আমি নিজেকে মনে করি না আমি একটা কোনো বিশাল অভিনেতা বা আমার অভিনয় করাটা, বাট হ্যাঁ, অভিনয় করতে খারাপ লাগে না আমার, সেটাও মিথ্যে কথা বলবো না। তো যাই হোক, সেই কারণে বলেছি টিআরপি বাড়ানোর জন্য, তখন নিশ্চয়ই মানুষের হয়তো আমার উপস্থিতিটা খারাপ লাগে না, ভালোই লাগে। তাদের কোথাও একটা আনন্দ দেয় আমার উপস্থিতিটা বা আমাকে দেখলে। তো সেটা ঈশ্বরের কৃপা বা আমার জীবনযাপনের ফল, আমি বলবো। মানে রূপচর্চা আলাদা করে কিছু সমীর মুখার্জি করেন না? আমি যদি সত্যি কথা বলতে হয়, আমি কোনো দিন সেলুনে তো যাই না, জবের থেকে আমি ডিসাইড করলাম যে আমার মাথায় আর চুল আমি সহ্য করতে পারছি না, আমার এক গুচ্ছ চুল আমি একদিনে কামিয়ে দিই। তার আগে লম্বা চুল ছিল, লাল হলুদ সব রকমের আমার পরশ পাথরের জীবনে তো আমি অনেক রকম চুল রেখেছি। তো গত 20 বছর আমার ধরো চুলটা প্রায় ওই রকমই, চুল নেই, এইটুকুনি আছে, স্মৃতিটুকুই আছেন। তো তখন থেকে আর ওই সেলুনে যাওয়া বা পার্লারে যাওয়া, যে বলে যেরকমভাবে বলে, বা রূপচর্চার যে একটা স্পা বা একটা জন্য যেরকম হয়, আমি কোনোদিনই তখন আমার আর্থিক বা আমি জানতামই না যে ছেলেরা রূপচর্চা করে, তখন আমার জানা ছিল না। আর আজকেরও আমার দরকার হয়ে ওঠেনি কখনো। আমি ক্রিম মাখতেই পারি না মুখে, আমার ক্রিম মাখলে অসহ্য লাগে। কখনো যদি আমার কাছের লোকেরা বা বন্ধু বান্ধব বলে যে ক্রিম মাখতে, আমি সহ্য করতে পারি না আমার মুখে ক্রিম মাখা ফাঁকা। ওই গরম পড়লে স্নানটুকুন করি, সেটাও কখনো যদি ধরো শীতকালে বা অন্য কালে কাজের চাপে কখনো মিসও হয়ে যায়। তো ওই রকমই ব্যাপার, হয়তো কিছু না করলেই করার ফল এটাও হতে পারে। কিচ্ছু করিনি কখনো আমি এরকম। কিন্তু সত্যিকারই আমাদের বাংলাতে সবচেয়ে বড় দুজন, মানে হিট, যারা হিট দিয়েছে, একজন জিৎ গাঙ্গুলি থাকবেন, একজন সমীর মুখার্জি থাকবেন, ঠিক আছে? খোকাবাবু যায় এখনও বাজছে, মানে শুরু হয়ে গেছে, পুজো এসে গেছে, শুরু হয়ে গেছে এখনও। ইটস অনলি পেয়ার চলছে, তো এই গানগুলো আজও চলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও তুমি লাভেরিয়া করেছো, আরও এরকম অন্যান্য অনেক সিনেমাতেই আমরা দেখতে পেয়েছি। লাভেরিয়াতে পুরোহিতের গানটাতেও তুমি ছিলে, যে গান তোমার গাওয়া, এবং তুমি ছিলে সেখানে। হ্যাঁ, ভেঙ্কটেশ ফিল্মসের অ্যান্ড রাজাচন্দ্র এরা মিলিয়ে বলে যে এই গানটাতে রাজা বলে যে শ্রীকান্ত বলে স্বামী তোমাকে থাকতে হবে, এই গানটা থাকলে তবে গানটার মজাটা আসবে, তাহলে তুই এরকম করতে পারবি, এরকমভাবে আমাদের আলোচনা হয়েছিল। তো সেই কারণেই বোধহয় মানে ওদের মনে হয়েছিল, ওই যে তুমি আগের প্রশ্নটা করলে যে আমি গানটাতে থাকলে, যদিও বা হিরো আছে, বাকি যারা চরিত্রতে পাঠ করছে তারা আছে, আমি একজন উড়ে এসে জুড়ে বসেছিলাম ওই গানটাতে। মোটামুটি একটা অভিনয় ছিল আমার, কিন্তু সেইটা যে ওইখানে লাগবে, গানে লাগবে, সেটা তাঁরাই ভাবেন।
বা আজও যে গানগুলো করি কখনো কখনো প্রডিউসারদের জন্যে, কয়েকটা গান হয়তো মানুষের কাছে পৌঁছয়, কয়েকটা গান বিভিন্ন কারণে হয়তো পৌঁছয় না, আমাকে বলে যে থাকতে একবার, মানে অন্তত একটা সিন হলেও থাকতে। তো এটাই ব্যাপারটা। হ্যাঁ, তোমার প্রশ্নটা কি ছিল? আমি হয়তো একটু অন্যদিকে নিয়ে গেলাম। না, আমি এইটাই বলছি যে একজন এত বড় তুমি সিঙ্গার যে এত হিট হিট গান দিয়েছে, তারপরও কিন্তু তোমার, আমি গ্ল্যামারের প্রসঙ্গে যেহেতু গেলাম সেই জন্য বলছি যে এত সিঙ্গার মানে থাকতে বা মিউজিক ডিরেক্টর থাকতে, সেখান থেকে কিন্তু সিনেমাতে কিন্তু মোটামুটি যে একবার দেখে অন্তত চিনে যাবে, সেটা কিন্তু তুমি, মানে একমাত্র পরিচিত গায়ক ছাড়াও অভিনেতা হিসেবেও তোমাকে দেখা গেছে। তো এইটা গ্ল্যামার না থাকলে তো হতো না, তোমার একটা এক্সট্রা একটা চার্ম আছেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, মানে এটা যে কেউ বলবে। হ্যাঁ, তুমি মানে এটা কি আমি কিছু বলবো এটার বিষয়ে? যদি বলি তাহলে তুমি কি এই বিষয়ে আরও তো রিয়াকশান আমি শুধু একা দেওয়ার না, অনেকেই দিয়ে থাকে এখনও পর্যন্ত। স্পেশাল কি কি শুনেছো? মেসেজ তো তোমরা এমনি সেলিব্রিটি, প্রচুর মেসেজ তোমাদের আসতে থাকে। হ্যাঁ, তো নিশ্চয়ই লুকস রিলেটেডও প্রচুর নিশ্চয়ই আসে। রাইট রাইট, ঠিক বলেছো। বয়স আমার কম হয়নি, আর না আমি শরীরচর্চা সেরকম করি না। আমি জানি আমাকে কীরকম, মানে ফিজিক্যালিটিতে কীরকম, আমি খুব যে মাসালওয়ালা লম্বা চওড়া লোক তা নয়, সেটা আমি জানি। আমার অনেকে বলে যে চুল থাকলে একটা মানুষের কখনো কখনো যেরকম শাহরুখ খানের চুলটাই নাকি সৌন্দর্য, আমি শুনেছি অনেক মানুষের কাছে। তো আমি যেগুলো যেগুলো কমন সংজ্ঞা, সেগুলো কোনোটার মধ্যেই পড়ি না, আমি নিজে দেখেছি। সেগুলো যদি মিলিয়ে দেখি যে না আমি লম্বা, না আমি রোগা, না আমার মাসেল আছে, না আমার মাথায় চুল আছে, তো সেইগুলো ধরো আমি লিস্টে জিরো। তা সত্ত্বেও মানুষ বলেছে, অবশ্যই তুমি যেটা বলছো মিথ্যে কথা ন্যাকামি করে লাভ নেই, যে মানুষ বলেছে, অনেকেই বলেছে যে আরে সামিদ দা তুমি কী করে এই গ্ল্যামারটা মেনটেন করো। আমি শুনে থাকি। কখনো প্রথম প্রথম ভাবতাম হয়তো আমাকে বলে হয় না, ভালোবেসে বলছে, বা কখনো কোথাও একটা বলে যেরকম মানে চলতি ভাষায় তেল মেরে বলছে। পরে বুঝলাম হয়তো সেটা নয়, হয়তো সত্যি তাই। কিছু জন সিরিয়াসলি বলেছে যে আরে সামিদা তুমি মানে রোগা সম্পর্কে, মানে আরে তুমি এর থেকে রোগা হয় না, এটাই তোমার গ্ল্যামারটা চলে যাবে, বা তোমার এইরকম তুমি যা আছো তাই থাকো, এরকম তোমায় কিছু করতে হবে না। অনেক সময় স্টাইলিংয়ের জন্য অনেককে বলা হয়, অনেক ক্ষেত্রে আমাকে বলা হয় যে না করো না। তো সেটা আমি পরে যদি, আমি একটু ভাবুক মানুষ, পরে যদি আমি ভেবে থাকি, আমি ভেবেছি নিজের সঙ্গে নিজে যখন ভেবেছি, আমার মনে হয়েছে বোধহয় ওই তোমায় যেটা প্রথমেই বললাম, সৌন্দর্য কোনো সংজ্ঞা নেই, ওটা বোধহয় ভেতরের যে মনটা, ভেতরের যে ভাবটা, ভেতরের যে একটা কি বলবো, একটা এনার্জি, পজিটিভ এনার্জি বলো কি যাই বলো, একটা সেটা কাজ করে মানুষের ভালো লাগা খারাপ লাগে, যেটার জন্যে একটা গান শুনতে ভালো লাগে, আর ঠিক আর একটা গান অতটাই শিক্ষিত কি তার থেকেও বেশি অনেক কিছু উপকরণ আছে, তাতে অনেক মিউজিক্যালিটি আছে, অনেক কিছু আছে, কিন্তু সেটা মানুষের কাছে কম গ্রহণযোগ্য। ছবির ক্ষেত্রে কি, গল্পের ক্ষেত্রে কি, কিছু মানুষের ক্ষেত্রে। এটাই বোধহয়, এটা ঈশ্বরের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার যারা ভালোবাসেন, আমার ভক্ত বলো কি, আমার যারা কি বলবো, যারা আমার বন্ধুবান্ধব বা ফ্যান্স বলো বা ফলোয়ার্স বলো, তারা হয়তো আমাকে ভালোবাসে বলেই, সেটা ভালো লাগে বলেই ভালোবাসে। এটাই আমার মনে হয় কোথাও একটা এই আদান প্রদানটা আছে, যদিও বা না মিট করে থাকি তাদের সঙ্গে, আমার উপস্থিতি হয়তো মানুষকে ভালো লাগায়, সেটাই মানুষ হয়তো সেটাকে ব্যাখ্যা করে গ্ল্যামার হিসেবে। তা আমার তাতে আপত্তি নেই, গ্ল্যামার বললে আমাকে তো খারাপ কিছু বলছে না, ভালো বলছে, তো গ্রহণ করতে অসুবিধে কী আছে? ঠিক আছে, আচ্ছা আমি গ্ল্যামারাস মেনে নিলাম। আচ্ছা, তোমার এই গানের যে এইভাবে আসা, তোমার জার্নিটা কীভাবে শুরু হয়েছিল? কীভাবে তোমার গানে আসার কেউ রিলেটিভ বা বাড়ির কি কেউ ছিল? ভালো প্রশ্ন করেছো তুমি। আমার গানে কিভাবে আসে আমি আজও ভাবি, সত্যি কথা বলছি, রোজই আমি উঠে ভাবি। কেননা না আমার কোনো পুঁথিগত শিক্ষা আছে গানের, না আমার পরিবার যেখান থেকে আমি বিলং করি সেখানে সবাই পড়াশুনো অ্যাকাডেমিক্স নিয়ে যেটুকুন থাকতো। আর আমার একটা বললাম না ডার্ক চাইল্ডহুড ছিল, সেখানে আমার বেড়ে ওঠাটাই খুব একটা নর্মালি হয়নি ইন দ্য সেন্স আমার মধ্যে যে কিছু আছে সেটা আমার আশপাশ, মানে আমি যে একটা ব্যক্তি
বা আমিও কেউ একটা মানে কারোর একটা আদরের বা সেই জিনিসটাই ছিল না, মানে আমাকে দেখা বা বোঝার কারোর প্রয়োজনই ছিল না ধরো। হ্যাঁ, তা সেই অবস্থায় কি করে যে নিজেকে খুঁজে পেলাম, হয়তো সেটাই একটা কারণ, আমি বলবো সেটাই একটা সাপে বর বলে না, সেটাই হয়তো হয়েছে যেখানে আমাকে অবশ্যই আমার বাবা মা খুবই ভালোবাসেন, কার বাবা মা ভালোবাসেন না, কিন্তু তারা কোনোদিন সেরকমভাবে যে আমাকে বলেছে যে আমি আমার মধ্যে কী আছে সেটা করা উচিত না, তারা বলেছেন না তারা বাধা দিয়েছেন, সত্যি কথা বলতে তো কোনোটাই হয়নি। না আমার আশপাশের লোক হয়তো আমাকে কিছু ব্যঙ্গই হয়তো করেছে ছোটোবেলায় যে আমি গান বাজনা করছি, যখন থেকে গান বাজনা করছি আর কিছু করি না, গান বাজনা করি, যেটা কমন একটা মিউজিশিয়ানকে তখনকার দিনে ফেস করতেই হতো। তখন তো এত রিয়েলিটি শো বা কিছু ছিল না, তো আমি গিটার বাজাতাম, কিন্তু কী করে এলাম সেটা কিন্তু আমার কাছে আজকেরও আশ্চর্য। না আমার বাড়িতে কেউ গিটার বাজাতো, না মিউজিক রিলেটেড কেউ, না আমি গান শুনতাম ছোটোবেলায়, না আমাদের বাড়িতে গান শোনার চল ছিল। যেরকম একটা নর্মাল সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িতে রবি ঠাকুরকে পুজো করা হয়, রবি ঠাকুরের গান আমার বাবা মা একটু যখন লোডশেডিং হতো একটু গাইতো, যেরকম হয় একটা ওই রকমই, মানে সেখানে যে আমি খুব পার্টিসিপেট করতাম বা সেটা নিয়ে খুব মেতে থাকতাম তাও নয়, মিথ্যে কথা বলে লাভ নেই। তো সেই জায়গা থেকে কোথা থেকে যে গান এলো আমার মধ্যে, বা গানই করব, বা গানই যে আমার প্রধান ভালোবাসা, বা গান যে আমার একটা মাধ্যম হবে জীবনে, সেটা কি করে এলো সেটা ঈশ্বরই জানেন। আমি হয়তো অনেক রকম ব্যাখ্যা দিতে পারি, সেটা কি 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 আমি জানি না। হয়তো যার কিচ্ছু করার ছিল না, কিছুই পারে না, হয়তো সে হয়তো গান করতে পারে। এটা শুনতে হয়তো অদ্ভুত মনে হতে পারে। ওই ধরো কিছুটা পরে যখন দেখেছি না, একটু বেড়ে ওঠার পরে প্রথমে যখন দেখেছি তখন তো অন্যভাবে বুঝেছি, আজ যখন দেখি গুপি গাইন বাঘা ভাইন তখন বুঝতে পারি হয়তো সেই জিনিসটাই আমার মধ্যে কাজ করেছে, হয়তো বুঝেছো। যে ওই একটা ডায়লগ আছে না গুপি গাইনের, রাজামশাই যদি মা বাবাকে রাজামশাই একটু গান গেয়ে যদি মানুষকে খুশি করতে পারতাম, তা ওইটাই হয়তো ভেতরে ছিল। গান হয়তো গাইতে পারতাম না, গানের শিক্ষা ছিল না, না আমার মধ্যে কোনো ট্যালেন্ট ছিল বা আছে আমি মনে করি, বিনয় দিয়ে বলছি না, কিন্তু হ্যাঁ আমার ইন্টেনশনটা বা লক্ষ্যটা ডেফিনেটলি হচ্ছে মানুষকে যদি কিছু করে খুশি করতে পারি বা তাদের মনের কাছে পৌঁছতে পারি, সেটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর জীবনে বেঁচে থাকা সার্থক। সেটা আমার এসে গেছিল খুব একটা, যে সময় মানুষ ক্যারিয়ার নিয়ে ভাবে, যে সময় মানুষ নিজেকে বেড়ে ওঠা নিয়ে ভাবে, যে সময় মানুষ নানাবিধ ওই কিশোর সময়টাতে নানাবিধ জিনিস নিয়ে থাকে, তখনই আমার এসে গেছিলো যে কী করে মানুষের কাছে আমি পৌঁছতে পারি আস্তে আস্তে করে। তো প্রথম সেই হিসেবেই হয়তো একটা বাদ্যযন্ত্র গিটারকে আমি চুজ করে নিই, নিজেই শিখি, নিজেই বুঝি কোথায় পাওয়া যায় গিটার, সেটাও আমার জানা ছিল না। গিটার কত রকমের হয়, কোন গিটার কীরকমভাবে বাজে, একটু টিভিতে দেখেছিলাম তখন, বাংলা অনুষ্ঠান হতো, পেছনে একজন এরকম করে গিটার বাজাচ্ছে, তা আমার মনে হয়েছিল ওইটা আমি মানে ওটা আমার টেনেছিল একটা সময়, ক্লাস 9-10 পর, টু বি অনেস্ট 9 থেকে আমি ভাবতে শুরু করেছি, 10-এতে আমি মাধ্যমিক দেবার পর, মানে আমি আইসিএসসি দিই, তারপরে আমার মনে হচ্ছিল, আমি বাবাকে বলেছিলাম, আমি একটাই জিনিস চেয়েছিলাম যে একটা গিটার যদি হয়, একটা 300 টাকা দিয়ে একটা বাবা আর আমি গিয়ে গড়িয়া থেকে গিয়ে একটা গিটার কিনি। সেই গিটারটা আদৌ পেয়েও, মানে সেই জিনিসটা হচ্ছে, মানে যে গিটারটা আমি বাজাতে চেয়েছি সেটা না, একটা হাওয়াইন গিটার কিনে ফেলেছিলাম। তো সেটাকে তারপরে আমি একটু মিস্ত্রিগিরি করতে ভালোবাসতাম, এখনও তাই। তো সেই গিটারটাকে তারপরে কেটে ওটাকে আমি স্প্যানিশ গিটার করার চেষ্টা করেছিলাম। তো সেটাই একটা প্রচেষ্টা ছিল, মানে মোর অফ একটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে থাকা, সেটা বাজালে সেখান থেকে একটা ধ্বনি বেরোয়। আমি খুব থেকে শেখা, প্রত্যেক পদে যেটুকুন শিখেছি, আমার তো মনে হয় আমি ওই রকম লোকের মতন বলছি না যে আমি কিছুই শিখিনি, আমি সত্যি কিছু জানি না, তো শিখবো কি। কিন্তু আমি দেখেছি জীবন থেকে কিছু, তুমি জীবন
জীবনের মধ্যে যদি নিজেকে ভাসিয়ে দাও, শেখা জীবনই সবচেয়ে বড় শিক্ষা। তো সেখান থেকেই মিউজিক ফুটে ওঠে, কখনো কিছু অন্য কিছু ফুটে ওঠে, যেটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। খোকাবাবু যায় লাল জুতো পায়ে গানটা একটা তোমাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। মানে একটা তো মানুষের সিঁড়ি থাকে যেখান থেকে মানুষকে সবাই চিনতে শুরু করে, তার আগেও হয়তো অনেক কাজ তার থাকতে পারে, কিন্তু একটা ব্রেক। তো তোমার খোকাবাবু যায় লাল জুতো পায়ের আগে আর কি কি মানে কাজ ছিল? খোকাবাবু যায় লাল জুতো পায়ে, ঠিক তুমি বলেছো, ওটা আমার ওভারনাইট অনেক মানুষের কাছে ওই যেটা বলে না এখানে সেলিব্রিটি বা স্টার বা যা বলে, সেটা ডেফিনেটলি আমি অনুভব করেছি। একদিনেই আমার চশমা পড়তে শুরু করে দিয়েছি, হ্যাঁ। তো সেটা হয়েছে, কিন্তু আমার জার্নিটা অ্যাজ আ মিউজিশিয়ান অনেক দিন আগেই শুরু হয়েছে। ওই বললাম না, ক্লাস 10 থেকে তারপরে আমি স্কুল ব্যান্ডে বাজাতে শুরু করি, নিজেরা ভাড়া করে ড্রাম সেট এনে একটা দল বানিয়ে একটা কিছু করব, গান ছাদে এখানে ওখানে, এর বাড়ি ওর বাড়ি আমার বাড়ি সব জায়গায় গিয়ে একটুখানি একটা 4 জন মিলে একটুখানি আমরা ওই রকম মানে একটা গান বাজনা করবোর চেষ্টাটা, সেটা ছিল ব্যান্ডে। তারপরে অনেক ব্যান্ড আমার হয়, তার মধ্যে একটা ফেমাস ব্যান্ড হয় বাংলাতে, খুবই জনপ্রিয় হয়েছিল, পরশ পাথর, সেই সময়। সেটাও আমার একটা জার্নি ছিল, ছোটোখাটো বড়োখাটো, কোনটা কাকে কি বলে আমি বলতে চাই না, কিন্তু আমি একটা স্বাদ পেয়েছিলাম যে মানুষ আমাদের যে ঘরের মধ্যে যে চিন্তাধারা ভাবনা করছি সেটা কিন্তু মানুষ অনেক বৃহত্তরভাবে মানুষ সেটাকে ছোঁয়। তো সেই ব্যাপারটা আমার তো চিরকালই ছিল, সেই কারণে আমি গান বাজনা করি বা করতাম বা আজও করি। গান বাজনা আমার কাছে থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষের কাছে পৌঁছানোটা, সেটি কিন্তু আমার একদম এখনও তাই। সে যদি গান বাজনা কালকে নাও করতে পারি, ধরো এমন গান বাজনা প্রত্যেক জেনারেশনের সঙ্গে উন্নত হয়, এমন উন্নত হয়ে গেল যে আমি আর হয়তো তার সঙ্গে তাল মেলাতে পারলাম না, হতেই পারে, বা আমার থেকে আর কিছু গ্রহণযোগ্য বেরোলো না, ঈশ্বর কৃপা করলেন না, তাহলেও আমার মনোভাবটা কেউ কেড়ে নিতে পারে না যে আমি মানুষের জন্যেই কিছু করতে চাই। মানুষের জন্যে আমি গিয়ে, সত্যি কথা বলছি, বা ঘরে ঘরে গিয়ে হয়তো আমি তাদের হাসপাতালে নিয়ে যেতে পারবো না, সেই 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 ব্যাপারটা আমার মধ্যে অতটা নেই। আমি নিজের বাবার যখন শরীর খারাপ হয় তখনই হাসপাতালে নিয়ে যেতে থতমত খাই, তো কী করে অন্যদের, সবার দ্বারা সব কিছু হয় না, কিন্তু হ্যাঁ আমি মানুষের মন ছুঁতে ভালোবাসি। সেটা কখনো অভিনয় কি গান কি জানি না, কি করে কখন নিজের লুকস বা কি করে মানুষের কাছে পৌঁছানো যায়, এইটা আমার কাছে একটা বিশাল জীবনের রসদ, জীবনের বিশাল একটা আমার প্রাপ্য বলবো। তো সেই জিনিসটা পেতে আমি গান বাজনা করেছি। তো তুমি যেটা বলছো খোকাবাবু যায় এরকম, এই করতে 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 আমি হঠাৎ একদিন ভাবি যে আমি যখন, তারপর আমার হিপ পকেট বলে একটা ব্যান্ড হয়, সেখানে আমি তথাকথিতভাবে যদি কেউ বলে সাকসেসফুল হই, ইন দ্য সেন্স আমি তখন যা রোজগার করছিলাম, একটা সাধারণ চাকরিজীবী যা রোজগার করতো তার থেকে অনেকটাই বেশি রোজগার করতাম। সেই হিসেবে আমি বলতে পারি যে আমি গান বাজনাও করছি, দিল্লি বেড়াচ্ছি, প্লেনে করে যাচ্ছি, শো করছি, আসছি, এগুলো আমার কাছে একটা সাধারণ পরিবারের কাছে স্বপ্নই থাকে। তো সেগুলো হতো, মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, 5 স্টার হোটেলে থাকছি, সবই তো হচ্ছে, কিন্তু হ্যাঁ আমি একটা সার্কেলে আমায় চিনতো, একটা স্ট্রাটাতে চিনতো, একটা অন্য সোসাইটিতে চিনতো বা জানতো, আমার কদর ছিল সেখানে। কিন্তু আমি আস্তে আস্তে ভাবতে শুরু করলাম যে আমি কিন্তু খুশি ছিলাম না, লোকের না ওটাতে বাড়তে চাই, আমি কিন্তু ওটাতে বাড়তে চাইনি, কারণ ওটা আমার লক্ষ্য ছিল না তো জীবনের। পরে নিজে বসে নিজে ভাবতাম যে কেন আমি খুশি নয়। পরে বুঝলাম যে আমি আসলে পৌঁছতে চাই সাধারণ আমার দেশের মানুষের সঙ্গে বা আমার বাংলার মানুষের সঙ্গে, যে আমার যে স্থিরওয়ালা, যে আমার বাড়িতে কাজের মাসিরা আসছেন, বা যারা সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করছে, তারা বোধহয় জানেও না আমি কী করি, বা তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধই নেই, অথচ আমি কিন্তু গান বাজনাই করি আর আমি সেটাতেই আমি জীবিকা চালাচ্ছি।
তা আমি খুশি নয় কেন? তো ওইটার জন্য আমি খুশি নয়, তো তাদের সঙ্গে আমি তাদের কাছে পৌঁছতে চেয়েছিলাম। আর আমার বেড়ে ওঠাটা একদম তো ওই রকম সাধারণ লেভেলে হয়নি, বা মফস্বল বা গ্রামেতে হয়নি সেরকম। তো আমার আইডিয়াটাও কম ছিল। তো আমি কি করলাম, ট্রেনে, লোকাল ট্রেনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হল, এগুলোতে আমি ঘুরতে শুরু করলাম, মানুষকে দেখতে শুরু করলাম, মানুষকে, সাধারণ মানুষকে, মফস্বল গ্রামগঞ্জে গিয়ে মানুষের একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম, যে তারা কীরকম জীবনযাপন করে, তারা তাদের সুখ দুঃখ কেমন, একটু আমার মতনভাবে আমি অ্যাবজর্ব করার চেষ্টা করলাম। তারা কি ভালো লাগে, কি ভালো লাগে না, সেইটা করার চেষ্টা করলাম, বা সেটা করতে ইচ্ছে করলো আমার। করে আমার মনে হলো যে আমি বাংলা ছবিতে গান করব। তখন আমি বাংলা ছবিতে, তার আগে আমি গান করতাম না, এটা আমি 2000-এর আগে বলছি। আমার দীর্ঘদিন, আমি ক্লাস 11 থেকে আমি শো করছি, খুব কম বয়স থেকে শো করছি, খুব দ্রুত ওগুলো হয়েছিল আমার। তো মিউজিক তো অনেক দিন করছি, কিন্তু মিউজিকটা আমি রক ব্যান্ড বা বাংলা ব্যান্ড, আমরাই শুরু করি, বাংলা ব্যান্ড মুভমেন্ট, পরশপাথর, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, এরাই শুরু করে ওয়ে ব্যাক ইন আর্লি 90s, 90-এর প্রথম দিকে, 90 দশকের প্রথম দিক থেকে আমরা শুরু করি। তো তখন সে মুভমেন্ট হয়, যাই হোক, সেগুলো তো হলো। তো এই করতে করতে আমার মনে হলো যে এদের জন্যে গান করার মাধ্যমটা কী। তো মাধ্যমটা তখন অ্যাট পিক অফ মাই ক্যারিয়ার, আমি ভাবলাম যে আমি আর এই ব্যান্ড সঙ্গীতে আমি করব না, মানে সব তো একসঙ্গে করতে পারবো না, তার সঙ্গে আমার কোনো অসুবিধে নেই করাতে। আপাতত আমি করতে চাই এদের জন্যে গান করতে চাই। আর তাদের জন্যে গান করতে গেলে তখন বাংলা ছবির গানই মানুষ শুনতো বা ছবি দেখতো। সাধারণ মানুষ যদি কোনো মিডিয়ামের সঙ্গে যুক্ত ছিল, তখন ছিল বাংলা ছবি। আমি বলছি 99-2000-এর সময়। তো আমি ভাবলাম যে আজ থেকে আমি মিউজিক ডিরেক্টর। যেরকম আজ থেকে একদিন আমি ভাবলাম আমি মিউজিশিয়ান, হ্যাঁ, আমার জীবন মিউজিক, আমি ঝাঁপ দিয়ে দিই। আমার যেদিন যেটা মন বলে সেটাই আমি করি, কারণ জীবনটা আমার মনে করি আমি এটা আমার, আর আমার মন যা বলে আমি, আর বাকি পার্থিব্য যে কথাগুলো সেগুলোকে আমি কনফিউজড হই না। জীবনযাপনের জন্য অনেক কিছু, অনেক হিসেব নিকেশ থাকে, সেগুলোতে আমি আমার মনকে কন্টামিনেট হতে দিই না, সেটা আজও করি না। হ্যাঁ, কিছু হাত তক হয়তো আমি সেই চিন্তা ভাবনা করি, কিন্তু সেই চিন্তাটাকে আমার ভেতরের মধ্যে ঢুকতে দিই না, কখনো না। তো সেই রকমই আমি ভাবলাম যে সবাই অবাক হয়ে গেল, আমার যারা কলিগসরা ছিল, ব্যান্ড মেম্বার্সরা ছিল, বা আশপাশের যারা, কি বলছিস বাংলা গানে মিউজিক দিবি? মানে তখন বাংলা গানের মিউজিক কেউ শুনতো না, বা সেই চল ছিল না। তখন থেকে আমি চেষ্টা করলাম, ভাবতাম যে সব ইনস্ট্রুমেন্ট প্রথমে বাজাতে হবে একটা মিউজিক ডিরেক্টর হতে, ইত্যাদি ইত্যাদি। যেরকম নিজের মতন, আমার তো কোনো গাইড ছিল না, না কোনো গডফাদার ছিল, না কোনো শিক্ষাগত কিছু ছিল, দক্ষতা ছিল। তো এরকম চেষ্টা করলাম, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিনে বাজানোর চেষ্টা করলাম, এই করলাম, করে নিজে কমার্শিয়াল কম্পোজিশন করার চেষ্টা করলাম, যেটা ছবির গান সত্যি আলাদা আলাদা দেখলাম, যে এদের গান আলাদা, ওদের গান আলাদা, বড় লোকের গান আলাদা, গরিব লোকের গান আলাদা। মানে আমি ডোন্ট মাইন্ড মিসিং, বাট আমি সেটা দেখলাম। গ্রামের গান আলাদা, শহরের গান আলাদা, বুদ্ধিজীবীর গান আলাদা, সাধারণ মানুষের গান আলাদা। আরে কি আশ্চর্য! অথচ ক্রিকেট কিন্তু সবার, ফুটবল কিন্তু সবার। গানেতে কেন এরকম নেই ভাই, যে এটা হচ্ছে উচ্চ গান, ওটা হচ্ছে নিম্ন গান? গান কি কারুর, মানে কি বলবো, গানেরও কি দর হয়, সুরেরও দর হয়? তাহলে আমি ভাবলাম এটাকে ভাঙাটা হচ্ছে আমার একটা লক্ষ্য বেরিয়ে গেল। তখন দেখি না, আমি চাই এমন কিছু বানাতে যেটা শহরের মানুষ আর গ্রামের মানুষ আর মফস্বল, যেখানে বলে, সারা বাংলার মানুষ কানেক্ট করে। ভালো খারাপ সবার লাগবে যে ভালো, তার কোনো গ্যারেন্টি নেই। সব জিনিস সবার ভালো লাগতে পারে না, তাহলে তো এতগুলো ধর্মই হতো না। ঈশ্বর তো একটাই, কিন্তু ধর্ম এত, তা সবাই এক একজনের এক এক রকম পছন্দ, সেটা নিয়ে আর ভেদাভেদ দিই, সেটা নিয়েই ভেদাভেদ। তো সে গানই এমন কি, কে ঈশ্বর যে সবাইকে এক গান নিয়ে রাখবে, সেটা আমি জানতাম। কিন্তু
অন্তত একটা সোসাইটি ভেদাভেদ হচ্ছে একটা গান নিয়ে বা একটা ক্রিয়েশন নিয়ে, যে এই অমুকের ছবি তো এখানে চলে, মাল্টিপ্লেক্সে চলে বা ওইখানে চলে, অমুকের ছবি গ্রামগঞ্জে চলে, ওর ফ্যান হচ্ছে এরা, এর ফ্যান হচ্ছে তারা। বুঝতে পেরেছ? এটা কিন্তু পরিষ্কার ব্যাপার। তো সেইগুলো আমি বলার সাহস রাখি, কারণ আমি সত্যি দেখেছি। প্রথমত আমি অনুভূতি করেছি, অনেকে করে কি না আমি সেটা জানা নেই আমার। লোকে বলে ভালো জিনিস খারাপ জিনিস, ভালো খারাপ বলে আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝতে পারি যে লোককে খুন করা খারাপ বা অন্য মানুষের ক্ষতি করা খারাপ, কিন্তু মানুষের ভালোর জন্য যেটা করা হয় সেটা আর খারাপ ভালোর কী, সব ভালোই তো সেটা। কিন্তু ভালো লাগা খারাপ লাগা মানুষের আছে। তো সেই হিসেবে আমি ওইটা আমার ভেতরে লক্ষ্য ছিল। তো বিভিন্ন কাজ করি। ক্রান্তি আমার প্রথম বাংলা ছবি। আমি জিঙ্গল অ্যাড ফিল্মস করি, সেটা নিয়ে আর বলছি না। সেটা মানে একটা বেড়ে ওঠা, নিজেকে শেখা, নিজের শিক্ষা, মানে প্র্যাকটিসে আমি শিখেছি। তারপর প্রথম ছবি আমার হয় ক্রান্তি, শ্রী ভেঙ্কটেশ থেকে বেরোয়। তখনও বাংলা গানের এই যে ওয়েভটা, তুমি যে বললে জিৎ গাঙ্গুলি, আর আমি জিৎ গাঙ্গুলি তখনও বাংলা গানেতে আসিনি সেই রকমভাবে, আসিনি, আমার জানা ছিল না, আসিনি যদ্দূর মনে হয়। 2005 তখন বাংলা। তার আগে ও বন্ধু তুমি শুনতে কে পাও একমাত্র বাংলা গান হিট ছিল। 2002-3 ওই 2তে সাথী বেরিয়েছিল, সেটা জানতাম। তার আগে থেকে কিন্তু আমার প্রচেষ্টা ছিল। তখন বুঝলাম যে ও বন্ধু তুমি শুনতে কে পাও, দেখো ভেঙ্কটেশ বলে, এসপি ভেঙ্কটেশ একজন গান করেছে এরকম, ঠিক আছে। তো যাই হোক, সে সাউথ ঘেঁষা একটা গান ছিল, হিট হলো। তারপরে আমার যে চেষ্টা থাকলো, তারপর ক্রান্তি আমি করলাম। ক্রান্তি করে সেই রকমভাবে তখন যেটা আমি ভেবেছিলাম সেটা করতে পারিনি। আমি একটা পৃথিবী বদলে গেছে বলে একটা গান করেছিলাম, হ্যাঁ, আমরা করেছিলাম ধরো। আর ক্রান্তি গান, আরে বিভিন্ন গান হয়েছিল, যে ডিরেক্টরের যা যা পছন্দ সেই হিসেবে করা হয়েছিল। তখন তো ডিরেক্টর প্রথম ব্রেক দিচ্ছে, রিঙ্গো প্লাস ভেঙ্কটেশ ফিল্মস প্রথম ব্রেক দিচ্ছে, তো ন্যাচারালি তারা যা বলছেন যা যা দরকার সেটাই করতে হয়। তার মধ্যেও নিজের যেটা ভেবেছিলাম করেছিলাম, কিন্তু সেটা খুব একটা যে যেটা আমার মাথায় ছিল বা মনে ছিল সেটা হয়ে ওঠেনি। পরে আমি দেখেছি ক্রান্তি অনেকের প্রচণ্ড ক্রান্তির ভক্ত, ক্রান্তি শুনেই তারা নাকি মিউজিশিয়ান হয়েছে। অনেক মিউজিশিয়ানস আমার ব্যান্ডেও এখন যারা আছে তারা বলে যে ছোটোবেলা আমরা ক্রান্তি দেখেই আমরা অনুপ্রাণিত হয়ে করেছি। যাই হোক, সেগুলো তো খুবই ভালো লাগে, কিন্তু তখন সেই খোকাবাবু জায়ের মতন কিন্তু হয়নি, যেটা আমার লক্ষ্য তখনও ছিল। ভাবলাম যে আমার দ্বারায় বোধহয় হবে না, বা এইটা হওয়া বোধহয় খুব একটা ইজি নয়, সম্ভব নয়, আমার কাছে কখনো থাকে না। আমায় আরও বোধহয় একটুখানি শিখতে হবে মানে মিউজিক নয়, আরও মানুষকে শিখতে হবে। তো আবার সেই খোঁজে বেরোলাম, আবার কিছু হলো, আবার গান বাজনা যেরকম করছি জীবনযাপন করার জন্যে, ওই ব্যান্ডে সঙ্গীত করছি প্লাস এটা করতে করতে একটা অ্যালবাম ভাবলাম করব, যেখানে আমার মনে হলো, মানে এটা তো ভেতরে বেড়ে ওঠা। দেখো, গান যখন কেউ আমাকে বলে না, তখন আমার কিছু হয় না। আমার কিন্তু ভেতরে যা যা বেড়ে ওঠা, যা যা জীবন দর্শন আছে, সেখান থেকে যখন একটা ধরো একটা কিছু বার করি, যদি আমার ভেতরে সর্দি থাকে, থুতু বার করলে তার মধ্যে থেকে শ্লেষ্মা বেরোবে, ঠিক তেমনি ব্যাপারটা, বুঝেছো? তো বেড়ে ওঠার মধ্যে ওই ব্যাপারটা ছিল। তখন তো এরকম খোকাবাবু যায়, লাল জুতো পায়, এরকম একটা গান হতে পারে না আমি ভেবেছিলাম না, বাংলার মানুষ আজও ভাবে। হয়তো অনেক আইটেম গান আমিও করেছি, অনেকে করেছে, কিন্তু ঠিকই খোকাবাবু যায় লাল জুতো পায় কিন্তু একটা ক্যাটেগরির গান, শুধু হিট গান বলে নয়, সেই ক্যাটেগরিটাই আর হয়নি না। আমি পেরেছি করতে সেটা কিন্তু বেড়ে উঠেছিল শুধুই আমার ওই যে চাহাতটা, ভেতরের মধ্যে একটা ডিপ রুটেড ইচ্ছে যে এই শহর আর গ্রাম, বুদ্ধিজীবী আর বেচারা যাদের বলা হয় সাধারণ, তাদের মধ্যে একটা ব্রিজ করার একটা জিনিস, ক্রিকেটের মতন, যেটা সবাই আনন্দের মাধ্যমে বা সবাই কানেক্ট করবে। তো বেরিয়ে গেল খোকাবাবু যায় লাল জুতো পায়, বিজলি। দাদা, তোমার যে ধরনের হিট গান আছে, তোমার যদি 10টা গান থাকে, 7টায় এমন লেভেলের হিট যে আজকে 10 বছর পরও মানুষ প্যান্ডেলে চালাচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই এটা। বা তুমি যদি স্টেজে যাও, তুমি রিয়াকশানে বুঝতে পেরে যাবে। তো সেই জায়গা থেকে আমরা যারা দর্শক, তারা হয়তো আরও অনেক বেশি গান তোমার থেকে আমরা পেতে পারতাম। সেই জায়গায় একটা ল্যাক আমরা
যারা সাধারণ দর্শক, যারা সেই সময় তোমার থেকে অনেক পেয়েছে, তারা একটা আশা করে, তো সেই জায়গাটা ল্যাক কেন? অথবা আমি এটাও বলতে পারি, বাংলা গানের জন্য তোমাদের এই কন্ট্রিবিউশনের জন্য অনেক সিনেমা হিট হয়ে বেরিয়ে গেছে, স্টোরি থাক বা না থাক। তো আজকে সেই জায়গাটা না, সিনেমাটার, বাংলা সিনেমার অবশ্যই সেই মার্কেটটাও কমেছে, গানের জায়গাটাও একটু হলেও কমেছে, আছে ভালো গায়ক আছে, সবাই এসছে, বাট একটু হলেও কমেছে, তোমরা এটা করতে পেরেছিলে। সেই জায়গা থেকে কোথাও না কোথাও তোমাকে বলি বা জিৎ গাঙ্গুলিকে বলি, তোমাদের কোথাও না কোথাও হঠাৎ আমরা একটা ল্যাক ফিল করতে শুরু করলাম, যে তোমাদেরকে আমরা পাচ্ছি না, মিস করতে শুরু করলাম। হঠাৎ করে কী এমন হলো, মানে সেইটা আমরা আরও যেটা আমাদের প্রাপ্য ছিল সেটা আমরা কেন পেলাম না? ঠিকই বলেছো। দেখো না, বাংলা গানেতে এখন সবচেয়ে কম যদি কেউ কাজ করে, আমি আমি জানি না, আমি আমি অন্যর হয়ে বলতে চাই না, কিন্তু আমার গানে যেটা পড়ে জিৎ, আর আমি আমার নিজের কথাটা বলতে পারি, আর আমি জিতের কথা আমি 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 বলতে চাই না, জিৎ জিৎ জানে, হয়তো আমি কারোর বিষয়ে বক্তব্য, হয়তো অনেক কিছু জিৎ করে সেটা আমার আমার জানা নেই, আমি খুব একটা ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত না, আমি আমার কথাটা বলতে পারি যে আমার কম পড়ে। তুমি যেটা বললে তোমার প্রশ্নটাতেই আমি বললাম, এটার আমার ব্যাখ্যাটা আমি বলতে পারি যে দেখো, আমরা তো যদি ফিল্ম মিউজিকের কথা বলো, সেটা ফিল্মের একটা অংশে গান, মিউজিক ডিরেক্টর বলো কি, মিউজিক হচ্ছে ফিল্মের একটা পার্ট। এবার ফিল্ম করার যারা কর্ণধার, যারা মেন মানুষ, তাদের কি ইচ্ছেটা সেটা আমি আজও বুঝে উঠতে পারি না, সত্যি কথা বলছি। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, এতদিন পেরিয়ে যাওয়ার পর প্রথম ভাবতাম হয়তো নিশ্চয়ই আমার থেকে আর কিছু ভালো পাওয়ার নেই বলেই আমাকে ডাকে না বা আমাকে করতে বলে না। হতেই পারে যে আমি সর্বের সর্বা, বা আমার সঙ্গে যারা যারা হিট দিয়েছে তারা ছাড়া আর কেউ কখনো হিট দিতে পারে না, বা তারা বাংলাকে ভালো গান উপহার দিতে পারে না, এটা তো হতে পারে না। আমার সময় বলে একটা আছে, সময় চলে যেতে পারে, সেটা তো আমি একটা ব্যক্তি, আমি জীবন 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 মানে জীবন জন্মেছি, আমি কিছুদিন করব, তারপর আমি চলে যাব, সব একটা মানুষ তো আমি, হতেই পারে সেটা। সেটা পরে আমি নিজেকে প্রথম এইরকমভাবে বুঝেছি তা না, প্রথম খারাপ লাগতো, তারপর বুঝতাম হয়তো, কিন্তু তারপর দীর্ঘদিন যাবার পরে যখন আমি অ্যানালাইজ করলাম গানগুলো, যে যদি সেটাই হতো, আমি ওই ডিজিটাল মিডিয়ামের নম্বর নিয়ে বলছি না, সেটাতে আমি আসছি পরে, ডিজিটাল ওয়ার্ল্ডটা নিয়ে পরে আসছি, আমি নন ডিজিটাল ওয়ার্ল্ডের জন্য বলছি। নন ডিজিটাল মানে মানুষের কথা বলছি। মানুষ আজও তুমি যেটা বললে, ওই জিতের গান কি আমার গান, ওইগুলি কিন্তু ম্যাক্সিমাম মাথায় নিয়ে আছে। তার কারণ হচ্ছে, এখনও যদি বাংলার জনপ্রিয় কোনো জায়গা নেই, কোনো গ্রাম নেই যেখানে, বা কোনো মফস্বল নেই যেখানে আমি বা জিৎ শো করিনি, বা আমরা শো করিনি। হ্যাঁ, কেন শো করেছি? কারণ আমাদের গান সেখানে গ্রহণযোগ্য। আজ দীর্ঘ 12-13 বছর ধরে শো করে যাচ্ছি বাংলার মানুষের কাছে। হ্যাঁ, শো মানে আমরা পারফর্ম করে যাচ্ছি নিজেদের গান, সেটার একটাই কারণ, আর সেখানে একটা নিশ্চয়ই একটা টাকার অঙ্ক নিয়েই করি, প্রফেশনালি শো করি, সেখানে নিশ্চয়ই মানুষের কাছে চাহিদা ছিল বা আছে। সেই জিনিসটা কি আর কারোর মধ্যে হয়েছে? আমি হিট ফ্লপ নিয়ে আমি মন্তব্য করার কেউ নাই। আজকাল যে কোনো যে একটা বিকৃত জিনিসও হিট বলে, মানে এত এত মিলিয়ন, এত কোটি ভিউ। হ্যাঁ, মানে কেউ একটা কিছু করলো যেটা, তার মধ্যে আমি কে বলার যে তার মধ্যে কি আছে না আছে, কিন্তু সেটার মধ্যে একটা বিকৃত জিনিস হয়তো আছে, বা সেটার মধ্যে কেন সেটা বলা মুশকিল, কিন্তু সেই জিনিসটা কোটি কোটি হিট, কোটি কোটি ভিউজ। হ্যাঁ, কিন্তু সেইটা দেখতে কি মানুষ, বা শুনতে বা করতে কি মানুষ জমায়েত হয়ে তাকে সর্ব জায়গায় ডেকে নিয়ে তাকে সেলিব্রেট করছে, যেটা হিসেবে আমরা সেলিব্রিটি বলি, তাকে কি সেলিব্রেট করছে দিনের পর দিন, বছরের পর বছর, প্রায় আমি বলবো যুগের পর যুগ হতে শুরু করেছে প্রায়। হ্যাঁ, তো এটাই একমাত্র জিনিস আমি বুঝি না, যেটা আমি বুঝছি তুমি বুঝছো। অনেক সাংবাদিক আমাকে প্রচুরবার এটা প্রশ্নটা করেছে, সেটি কি তারা বোঝেন না, নাকি তারা বুঝতে চান না? সেটা আমি তো সেটা করছি না, তারা করছেন। তারা কেন যে তখন থেকে বন্ধ করলেন আমাদের নেওয়া,
বা আমাদের সুযোগ আর তো বলতে পারি না, কারণ সুযোগ পেয়েই তো করেছি, তারা কেন আমাদের আর ডাকে না, বা অন্য কেন কেউ আর ডাকে না ওই রকমভাবে, বা যারা ডাকে তারা হয়তো মানুষের কাছে একটা জিনিস প্রকাশ করতে পারে না, তারাই হয়তো ডাকে যাদের মধ্যে ক্ষমতা কম, হ্যাঁ, একটা কিছু করার। কেন একটা টিম ওয়ার্ক নিয়ে তো হয়। আমি ধরো একটা এজিপেজি গলির মধ্যে একটা কোনো প্রোডাকশন হাউসের জন্য গান করলাম, সেখানে কে ডিরেক্টর কে অ্যাক্টর কী তার জন্য গান করলাম, যে আমায় পারিশ্রমিক দিয়ে দিল, পয়সা দিয়ে দিল, আমি সেই পারিশ্রমিক নিয়ে আমি আমার সংসার চালালাম, ঠিক আছে, এটাই আমার জীবিকা বলে। কিন্তু সে তার প্রকাশ করলোই না গানটা, তার সেই ক্ষমতাই নেই যে এন্ড অবধি করবে। সে তার স্বপ্ন করতে এসেছিল, কিন্তু সে তার ক্ষমতাটাই নেই, বিভিন্ন কারণে তাদের বিভিন্ন দিক দিয়ে তাদের ক্ষমতা নেই। তো তো সেইখানে প্রকাশ করলে মানুষের কাছে পৌঁছলো না। আর যাদের ক্ষমতা আছে, তারা আমাকে চায় না, নিশ্চয়ই চায় না বলেই তো জিনিসটা আমি 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 কেন করতে চাইবো না, এটাই তো আমার কাজ। নিশ্চয়ই চায় না। তারা যদি চায় হিট, তাহলে এরকম সহস্র হিট গান তাহলে আরও বেরোতো, হ্যাঁ, যেগুলো শুধু মিলিয়ন ভিউজ ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড নয়, বাট মানুষের কাছে সেটা 10 বছর পৌঁছে বা এক যুগের বেশি রাখার মতন তার ক্ষমতা থাকতো সেই গানগুলোর মধ্যে, সেই ক্রিয়েশনসগুলোর মধ্যে। সেগুলো তো খুব একটা দেখি না, একটাও নেই আমি কেন বলবো, কিন্তু সেই রকম তো দেখি না যে সারা বাংলা জুড়ে সেই গান নিয়ে সেলিব্রেট হচ্ছে, সেই গান লোকের মুখে মুখে, সেই আনন্দ লোকের মনে মনে, আর সেটা নিয়ে বছরের পর বছর মানুষ সেলিব্রেট করতে চাইছে। সেটা তো হয় না, মিথ্যে কথা বলে তো লাভ নেই। ওই সেই পুরনো জিনিস, যদি সেটাকে পুরনো বলা হয়, সেটাই নতুনভাবে আজও, তুমি বললে তো পুজো এসে গেছি, ইৎসনলি পিয়ার খোকাবাবু বাজছে, তো কই নতুন জিনিস তো আমি তো দেখি না। আমি তো অন্ধ বা কানা নয় বা কালা নয়, তো আমি তো দেখতে পাই যে সেটা তো আর মানুষের কাছে খুব একটা সেলিব্রেট করছে না। হ্যাঁ, নিশ্চয়ই একটা দুটো গান, আমি নাম নিচ্ছি না, সেটা অবশ্যই বাজারে রমরমা করে দিয়েছে, এই ফাঁকা বাজারে যেখানে আমাদের বদ্ধ করে দেওয়া হয়েছে কিছু প্রকাশ করার জন্যে, সেখানে রমরমা করে দিয়েছে। তাতে কিচ্ছু লাগে না, দেখিয়ে দিয়েছে, কিচ্ছু লাগে না তাতে, শুধু একটুখানি রিয়েল মজা লাগে, কোনো কারিগরি লাগে না। তো সেটাই তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে সেটা কিসের কি মনোভাব, যে ব্যবসাটা করতে চাইছে। ধরো তুমি একটা মানুষকে খাওয়াতে চাইছো, তুমি একটা আয়োজন করলে, তুমি জানো একজন দুর্দান্ত রাঁধুনে, সে তোমার বাড়িতে এসে মাছ মাংস বিভিন্ন পদ রান্না করে, আর মানুষ হাত চেটে পাগল হয়ে যায়, হ্যাঁ, তাকে তোমার পরের বাড়ির অনুষ্ঠানেতে তুমি ডাকলে না, সে রাঁধুনি হয়তো বললো কেন বাবু ডাকলেন না, অন্য কাউকে ডাকলে, যে তোমার হয়তো পছন্দের বা তোমার কী হিসেব নিকেশ তার সঙ্গে সেটা তুমি জানো। কিন্তু সেই রান্না খেয়ে মানুষ সেরকম হাত চাটলো না, হয়তো পেট খারাপ হলো না, বা মানুষ উঠে চলে গেলেন না, সেখানেও হয়তো আগে তুমি 100 জনকে ডাকতে, এখন 1000 জনকে ডাকো, ধরো বলছি, আমি একদম এক্সাম্পল দিয়ে বলছি, যাদের বোঝার তারা বুঝে যাবে। কিন্তু সেই ভালো লাগাটা তো মানুষের মধ্যে সেটা জন্মাচ্ছে না। আর যে জন্মাচ্ছে না সেটার বোধ তোমার, আশা করি তোমার আছে, সেটা থাকা সত্ত্বেও তুমি সেই রাঁধুনিকে কেন ডাকছো না সেটা তুমিই জানো। সেটা সেই রাঁধুনি কী করে বলবে? অবশ্যই সেই রাঁধুনি যদি সুযোগ পায়, সে আবার রান্না করবে, আবার মানুষকে সুস্বাদু খাবার দেওয়ার চেষ্টা করবে, কেন করবে না? সে আগেও যদি করে থাকে, সে একই জিনিস তো, সে একই হাত, সেই একই মনোভাব, সে একই চেষ্টা, তা হবে না কেন? না হওয়ার কোনো কারণ নেই। আর তার এতগুলো রেকর্ডস আছে যে ভালো রান্না করে মানুষকে ভালো লাগিয়েছে, তো তাকে ডাকবে না কেন? আমার কাছে এর প্রশ্নের কোনো উত্তর নেই। হয়তো অনেক কিছু আছে, ভালো লাগানোটা হয়তো তোমার যদি লক্ষ্য না হয়, তবেই তুমি সেটা করবে, হয়তো সেটাই। আর এটাই আমার মনে হয় তোমার প্রশ্নের উত্তর হলো। বলা তো অনেক কিছু চায়, অনেক কিছু বলেই বা কী হবে আমি জানি না, কিন্তু বুঝতে পারি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ধৈর্য তো রেখেছি, ধৈর্য তো রাখবো। দেখো, সত্যি কথা বলতে আমি আর কি করলামটা ইম্পর্ট্যান্ট নয়,
কিন্তু বাংলার মানুষের কাছে যখন যখন কিছু হয়েছে সেটাকে কিন্তু আমি সাপোর্ট করেছি ইন ডিজিটাল মিডিয়াম অ্যান্ড এভরিওয়্যার, যে দেখো এই গানটা তো হয়েছে, এর মধ্যে একটা কিছু ব্যাপার আছে। অনেকে হয়তো মন্তব্য করেছে, অনেক নামি দামি শিল্পী, সঙ্গীত শিল্পী বা সঙ্গীত পরিচালকরা হয়তো ছিল এই গানের মধ্যে কী এমন আছে। আমার কিন্তু মনে হয়নি কী বা কীতে কী আছে, সেটা যেটা আছে সেটা যে বানায় সে জানে। কী বা কিসেতে কী আছে যে খাচ্ছে যদি জেনে যেত তাহলে সে বানাতে পারত। সে বলতেই পারে, সে মন্তব্য করতেই পারে যে কী আছে, কিন্তু তার ভালো লাগাটা তো তার ভালো লাগা, মন্দ লাগাটা তার মন্দ লাগা, এটা ডেফিনেটলি সে বলতে পারে। কিন্তু কিছু এঁচড়ে পাকা ক্রিটিক্সরা, হ্যাঁ, যেটা সমাজের সব স্তরে আছে, তারা বলতে পারে যে এটা কী আছে, এটা পুরো ভালো, তারা মন্তব্য 1 সেকেন্ডে করে দেয়, এগুলো বাজে গান, এগুলো ভালো গান, এগুলো বাজে ছবি, এগুলো খারাপ ছবি। তাদের বলাতে কিছু যায় আসে না। যেটা গ্রহণযোগ্য মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য, যেটা না গ্রহণযোগ্য সেটা গ্রহণযোগ্য নয়। যাতে কে বললো ভালো খারাপ, ভালো মানে কি খারাপ মানে কি তাদের আগে শিখতে হবে, তারপরে তারা বলতে পারে। ভালো মানে এই নয় যে আমি একটা শামে গজল করলাম, অনেকের কাছে সেটা খারাপ লাগতে পারে। যে নাচতে চাইছি তাকে যদি আমি একটা গজল শোনাই, সে হয়তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে। আবার যে হয়তো একটা সুন্দর মেজাজে গজল শুনতে চাইছে, তাকে যদি আমি এখন নাচের গান শোনাই, আইটেম সং শোনাই, সে হয়তো খুব বিরক্ত হতে পারে। ঠাকুর ঘরে গিয়ে যদি যখন পুজো করছে তখন যদি কেউ খেতে বসে, খাবার দাবার নেটো কাটা নিয়ে বসে, তো সেটা তো একটা বিপরীত জিনিস। তো এটা তো একটা মুডের হিসেবে, তো মানুষ সেটা নিয়ে কিন্তু একটা মন্তব্য করে দেয়, একটা জেনারেলাইজড মন্তব্য করে। তো সেটাতে আমি কখনোই ধার ধারি না। আর সেটাতে আমি ভাবি যে তারা বেচারা, তারা এখনও অনুভূতি করেনি যে তার আগে মন্তব্য করছে, এটা তাদের অজ্ঞতা। তো এই কারণেই আমি বলছি যে গান হয়নি। কিন্তু আমি যেটা বলছিলাম পজিটিভ জিনিসটা হচ্ছে এই যে মাঝে মাঝে গান হচ্ছে, মাঝে মাঝে কয়েকটা জিনিস বেরোচ্ছে যেটা সারা বাংলার মানুষ জানে সেটাকে, হ্যাঁ, হয়তো বলতে পারে জানার পর, ভালো লাগার পরেও বলতে পারে যে এটা ভালো নয়, এরকম বলতে পারে, সেটা আলাদা জিনিস। এইটাই দারুণ, অথচ সেটা কেউ জানে না, শুধু তার ভাই বোন পাড়াপড়শি জানে। বাংলা সারা মানুষ সেটা জানেও না আদৌ কী হচ্ছে কি না হচ্ছে, তাতে কি এসে গেল। ধরো সূর্য উঠলো, কিন্তু শুধু তোমার বাড়িতে উঠলো, তাকে কি সূর্য বলবো আমি? যে সূর্য সারা বিশ্বকে আলোকিত করছে, তাকে প্রাণ দিচ্ছে, সেটাই তো সূর্য। তাকে ভালো কি খারাপ বলছে, কে কার গরম লাগছে বলে খারাপ বলছে, কে প্রাণদান পাচ্ছে বলে ভালো বলছে, সেটা তো তাদের ব্যাপার, তাদের দেখার দার্শনীয় ব্যাপার। ঠিক তেমনি জিনিস সেই রকম আবার কয়েকটা মানুষ আসে, যখন আসে তাদের জন্য আবার আমি ঝাঁপিয়ে পড়ি। যেরকম এই রিসেন্টলি একটা লিলি বলে একটা গান হলো, অনেক দিন পরে একজন মানুষ এলো, জয়জিৎ, এসে আমাকে বললো সামিদদা তোমাকে একটা গান করতেই হবে, বাংলাতে তোমাকে দিতেই হবে। আমি উঠে পড়ে লাগছি, আমার ইন্টেনশনটাই তাই। তো দেখলাম এমন একটা সৎ চেষ্টা, যেটা আমাকে বড় করাটা ইম্পর্ট্যান্ট বা আমাকে রাখাটা ইম্পর্ট্যান্ট, বাট কিছু একটা হওয়া ইম্পর্ট্যান্ট, কিছু একটা হওয়া ভালো জিনিস, যেটার মধ্যে কোনো মেদ নেই, যেটার মধ্যে কোনো খাদ নেই, শোনা, সেটা কেমন দেখতে সেটা ইম্পর্ট্যান্ট নয়, বাট তার মধ্যে শুধুই ইন্টেনশনটা 100% শোনা। তো সেইটা তো মানুষের ভালো লাগার কথা, মানুষকে ছোঁয়ার কথা। তো সেটাই কারণ আমার এত কাজ না করার। যদি আমার সামনের মানুষটা ইনফেক্ট না করে, যদি তার দৃষ্টিটা বা তার মনোভাবটা এই জিনিস না হয়, তখন নিশ্চয়ই আমার থেকেও ভালো জিনিস বেরোয় না। আর যদি সে আমাকে নিতে না চায় তাহলে তো বেরোবেই না। এই দুটোই জিনিস। একটা হচ্ছে তুমি চাইছই যে সস্তায় আমায় কিছু একটা করে বাজে রান্না করে দাও, তাহলে আমি রান্না করি না। আর একটা হচ্ছে যে তুমি আমাকে নিলেই না রান্না করতে, তাহলেই বা কী করে করবো। এই দুটো জিনিস ভাই, যেটা আমার নিশ্চয়ই দুঃখজনক আমার কাছে, যার জন্যে বাংলার মানুষ বঞ্চিত হয়েছে, আমি বঞ্চিত হয়েছি বাংলার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে। ওই জন্যে আমাকে বম্বে থেকে যখন ডাক পড়ে আমি বম্বে যেতে বাধ্য হই, না তো আমি কোনো দিন বম্বে যেতাম না। বম্বে গিয়ে বাধ্য হয়েছি, কিন্তু তাও আমি আবার বুঝেছি যে আমার যেটা জন্মভূমি, সেখানে থেকেই আমি বেশিরভাগ সেখানে থেকে তাদের জন্যই করব। একটু কষ্ট হবে, একটু সহ্য করে নেব, কিন্তু আখিরে আমি তাদের সঙ্গেই সম্বন্ধটা ম্যাক্সিমাম রাখব।
আচ্ছা, এবারে আসি তোমার কাছে। তুমি তো বললে তুমি ফুডি, তুমি খেতে ভালোবাসো, কি খেতে ভালোবাসো? সত্যি কথায় আমি সর্বভুক। সেই সত্যজিৎ রায়ের উৎপল দত্তর কথা মনে পড়লো। সর্বভুক মানে মানুষের মাংস খায় না, যেরকম বলেছিল ওরকমই। সর্বভুক মানে আমি লিটারেলি বলছি না, বাট হ্যাঁ আমি সব রকম খেতে ভালোবাসি, এরকম কোনো বাদ বিচার নেই আমার। মানে সব রকমের, আমি তাও আসছি তোমার কথাতে, সব রকমের পদ, সব আঞ্চলিক পদ খেতে আমি ভালোবাসি। বিভিন্ন টেস্ট, বিভিন্ন রকম, ধরো বাঙাল ঘটি, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, গুজরাটি, মারওয়াড়ি, ভারতবর্ষের যত রকমের কুইজিন আছে, বিশ্বের যত রকমের কুইজিন আছে, আমি যেটা জেনেছি বা যেটা যতটা বুঝেছি সেটার মধ্যে আমি ভালো খোঁজার চেষ্টা করি, ভালো তার স্বাদটা বোঝার চেষ্টা করি, বা তার অনুভূতিটা নেওয়ার চেষ্টা করি, তার আনন্দটা নেওয়ার চেষ্টা করি। বাংলা রান্না তো ন্যাচারালি আমার বেড়ে ওঠা, আমার সবচেয়ে প্রিয়র মধ্যে একটা, আমি বলবো প্রিয়ই বলবো। হ্যাঁ, তো সেগুলো তো আছেই। নিরামিষ আমিষও আমার প্রচণ্ড, এই নয় যে আমি ভাই শুধু আমার ডাক্তারের বলা আছে শুধু আমি আমিষ ভালোবাসি, তা নয়। আমি নিরামিষ আমিষ দুটোই ইকুয়ালি ভালোবাসি। বাট একটা জিনিস তার মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট, যে রান্না করে আমাকে খাওয়াচ্ছে বা যেখান থেকে রান্নাটা হয়েছে সেই রান্নাটা খেয়ে আমি বুঝি, তার মধ্যে দুটো জিনিস খুব আমার কাছে প্রধান ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে পরিষ্কার, আর একটা হচ্ছে সেটা খুব কেয়ার নিয়ে বানানো, খুব আদলে বানানো, খুব আদর করে বানানো, খুব ভালোবাসার সঙ্গে বানানো, খুব মনোযোগ দিয়ে বানানো। তো সেই দুটো জিনিস আমার কাছে খুব প্রিয়। সেটা হতে পারে একটা উচ্ছে ভাতে, হতে পারে পোলাও কালিয়া, দুটোই আমি ইকুয়ালি রেলিশ করে খেতে ভালোবাসি, আর পুরো স্বাদটা আমি নেবার চেষ্টা করি। আমার বদনাম আছে যে আমি খুব আস্তে আস্তে খাই, কেননা আমি প্রত্যেকটা খাবার খুব আস্তে আস্তে আমি সেটার স্বাদ নিতে নিতে খাই। আমার বন্ধু জয়জিৎই বলেছে একদিন, বলে লোককে যে ও সত্যি এসেছিল আমার বাড়িতে, তখন থেকে আমরা খেতে শুরু করেছি, ওর খাওয়া শেষ হয়ে গেল, গল্প করে বাড়ি চলে গিয়ে পৌঁছে গেছে, তখনও আমি খাচ্ছি, আর এটা সত্যি ফ্যাক্ট। তো আমি এতটাই আস্তে খেতে ভালোবাসি, আমি প্রত্যেকটা স্বাদ নিতে ভালোবাসি। তার মানে এই নয় যে তারা তাড়াতাড়ি খায়, তারা স্বাদ নেয় না। আমি আমার মাথার, আমার প্রসেসিংটা যেরকম সেটা আজ থেকেই আমি বুঝতে পারি। খুব যদি পছন্দের রান্না হয় না হয়ে থাকে, তাহলে আমার খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, রিলেটিভলি তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটা। আর যদি তুমি আমাকে একটা পদ বলতে বলো, তাহলে রবিবারের পাতলা মাংসর ঝোল, পাঁঠার মাংসর ঝোল বা খাসির মাংসর ঝোল আর ভাত, একটু লেবু দিয়ে, বিশাল কিছু আর কিছু নয়, হয়তো একটা প্রথম পাতে একটা উচ্ছে হলেও হতে পারলো, বা একটা কোনো তেতো হলো, একটু মুখটাকে ছাড়িয়ে নিলাম, তারপরে শুধুই অনেক আলু দিয়ে মাংসর ঝোল ভাত, বাড়ির রান্না করা, খুব কেয়ারফুলি, কেয়ার নিয়ে বানানো, আমার কাছে সেটা স্বর্গ। আচ্ছা, কিশোর কুমার না মান্না দে? দুজনেই এক একটা দিকপাল, দুজনেই ভীষণ ভালো। কি বলবো, সবাইকে আমাদের অনেক কিছু দিয়েছে যা নিয়ে আমরা সারা জীবনের ঋণী থাকব। তো আমি কেউ নয় তাদের মধ্যে বিচার করা যে কে বেটার কার থেকে। বাট হ্যাঁ, ব্যক্তিগত তো কাউকে একটু, ধরো তোমাকে আমার একটু আরেকজনের থেকে একটু প্রিয় হতে পারে, তার মানে যে তুমি তার থেকে বেটার তা নয়। তা আমি যদি বলি আমার প্রিয় এদের মধ্যে কে, কিশোর কুমার অবভিয়াসলি। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? ওই আবার এক জিনিস আমি আর রিপিট করছি না, দুজনেই যে যার জায়গা থেকে দুর্দান্ত, আর দুজনেই আমার দুজনেরই আমি ভক্ত, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আবার যদি তুমি বলো প্রিয়, উত্তম কুমার। দেব না জিৎ? দুজনেই আমার ভাইয়ের মতন, তো আমি কিছু বলতে পারছি না, দুজনেই আমার ভাইয়ের মতন। জিৎ খুবই আমার চেনা, খুবই আমার সঙ্গে যোগাযোগ জিতের। দেবেরও খুব যোগাযোগ, দেবের প্রথম থেকে খোকাবাবু অ্যান্ড অল দ্যাট, আমি তো জানোই। তো এটা নিয়ে আমি কোনো আলাদা ভেদাভেদ করতে পারছি না দুই ভাইয়ের মধ্যে। তো এই দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে, ফোনে কথা হয়, ফ্রি টাইমে দেখা হয়, পার্টি করা হয় দেবদাস জিদ্দার সাথে?
সত্যি কথা বলতে জিতের সঙ্গে বেশি টাচে থাকি। জিত আমার কিছু হলে আমাকে কনগ্র্যাচুলেট করে ফোন করে, আমরা বহু ঘন্টার পর ঘন্টা আলোচনা করি ফোনেতে। দেখা হলেও আমার যখন জীবনের কিছু খারাপ সময় টয়ে যায়, জিত খুব আমাকে মেন্টালি সাপোর্ট করেছে, বলেছে অনেক কিছু, ওর মতন ও আমাকে ইয়ে করেছে। জিতের সঙ্গে সেই হিসেবে আমার একটু বেশি যোগাযোগ হয়। জিত নিজের থেকে করে, বা জিতকে যখন ফোন করেও শুটিংয়ে থাকলেও ফোন ব্যাক করে, যখন দেখা হয় তখন তো অবশ্যই। দেবের সঙ্গেও যখন দেখা হয় সেই একই জিনিস, তবে দেবের সঙ্গে অতটা টেলিফোনিক যোগাযোগটা অত হয় না, হয়ে থাকে না, যে কোনো কারণেই হোক। আচ্ছা, সামনে পুজো আসছে, পুজো শপিং কমপ্লিট তোমার? না ভাই, পুজোর শপিং কমপ্লিট নয়, আমি সময় করে উঠতে পারিনি এবছর পুজোর। জানি না শপিং কমপ্লিট হবে কি না, কারণ আমার বাবা রিসেন্টলি হসপিটালে গেছিলেন, ওনাকে আনা হয়েছে, কয়েকটা অপারেশন বাকি আছে, তো খুব একটা সেদিক দিয়ে মনোভাবটা এখনও হয়নি। তবে কে জানি কি বলা যায়, হয়তো নিশ্চয়ই সবাই একটাই বাঙালি তো মুখ চেয়ে বসে থাকে, পুজোর শপিং নিশ্চয়ই হবে, খুব একটা দিন বাকি নেই, কিন্তু আশা করি হয়ে যাবে। আচ্ছা, আমার দর্শকদের জন্য, তোমার ফ্যানদের জন্য কি বলবে, কিছু একটু বলে দাও। আমাকে যারা যারা ভালোবাসেন, বা যারা অতটাও বাসেন না, কাউকে না কাউকে ভালোবাসেন, আর সকল দর্শক, ফিল্ম স্টার প্রোগ্রাম লাইভের সকল দর্শককে বলছি, পুজো খুব আনন্দিত কাটাবেন। তাছাড়া আমি বলছি, এই একটা আমাদের সাইকোলজিক্যাল ফিভার চলছে, বুঝেছেন? হ্যাঁ, যেখানে আমরা কয়েক বছর ধরে, বা বলবো কয়েক মাস ধরে, হ্যাঁ, আমরা ওইটাতে, ওই নেগেটিভ জিনিসটা নিয়ে খুব মেতে থাকি, বা আমাদের মেতে থাকতে হয়, বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা এফেক্টেড হয়ে থাকি। তো যেটা কোন টেকনিক্যাল, সেটা ডাক্তাররা বলতে পারে, হ্যাঁ, সেটা ডাক্তারের কাজ। ক্যান্সার থেকে আরম্ভ করে অনেক রোগই আছে আর থাকবে, চিরকাল ছিল। অঘটন জীবনের একটা পার্ট, সবসময় থাকে। কিন্তু এই যে পুজো আসছে, মা এসে গেছেন, মা আসছেন, মা কিন্তু একটা আলো নিয়ে আসেন, একটা পজিটিভিটি নিয়ে আসেন, একটা ভীষণ একটা আনন্দের একটা আমেজ নিয়ে আসেন। সেটার জন্যই মাকে আমরা প্রত্যেক বছর নিয়ে আসি, বা মা আসেন। তো সেইটা যেন সার্থক হয়, তোমরা আনন্দে মেতে থাকো, এই ফিভারটাকে একদম মনের মধ্যে রাখো না। সাবধানে তো নিশ্চয়ই থাকবেন, তোমাদের নিজেদের জীবন সাবধানে থাকবে না সেটা আমাকে বলতে হবে না, কিন্তু আনন্দটা এক সেকেন্ডের জন্য হলেও কোনো কারণে মিস করো না ভাই বা বোন, বা আমার সব বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, চাহানেওয়ালা যেখানে যেখানে আছে, সবাই আনন্দ করো, পুজো ভালো করে কাটাও, মস্তিতে কাটাও, খাও দাও, হুল্লোড় করো। জীবন একটাই, পুজো বছরে একটাই, পুজো খুব ফাটিয়ে আনন্দ করো। আর আমার একটা নতুন গান, লিলি ডোন্ট বি সিলি বেরিয়েছে। এই লিলি ফিভারে অলরেডি মেতে আছে লোক। যদি কোনো জ্বর হয় তোমাদের, হবে লিলি ফিভার। আর এই লিলির সঙ্গে এই পুজোতে তোমাদের আনন্দের মাত্রাটা যেন আরও বাড়ুক, তার কমেন্টস এখানে জানিও, আর আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলেও জানিও। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, এত ব্যস্ততার মধ্যে টাইম দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।